হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফিল্মস ফরএভারে। আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। এই মুভিটা সবেমাত্র রিলিজ হওয়া একটি মার্ডার মিস্ট্রি মুভি, যেটা লিড রোলে আছে করিনা কাপুর। মুভিটার নাম দ্য বাকিংহাম মার্ডার্স। তাহলে চলুন বন্ধুরা, মুভি স্টোরি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের একটা কোর্ট রুম দেখানো হয়, যেখানে আমরা জাসপ্রীতকে দেখতে পাই। তার ছেলেকে একজন সাইকো কিলার শ্যুট করে দিয়েছে। এটা কোনো প্ল্যান্ড মার্ডার না, কারণ সেই সাইকো কিলারটা কাউকে খুশি হতে দেখতে পারে না। সে একটা পাবে যায় আর র্যান্ডামলি লোককে মারতে থাকে। তাই এই সাইকো কিলারের নামে কেস চলছে। এই কিলারটা কোর্টরুমে সব কিছু স্বীকার করে, যার পর তার জেল হয়ে যায়। কিন্তু সেই রাতের ঘটনা জাসপ্রীত কিছুতেই ভুলতে পারছিল না, কারণ সে নিজেও একজন কপ, আর সে নিজের বাচ্চাকেই বাঁচাতে পারেনি, যেটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বাচ্চার সেই রক্তমাখা টি শার্টটা সে এখনও যত্ন করে তুলে রেখেছে। সে এই শহর থেকে দূরে কোথাও চলে যেতে চায়, তাই সে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাইও করেছে, যেটা অ্যাপ্রুভড হয়ে যায়। তার হাজবেন্ডের সাথে তার রিলেশন ভালো না হওয়ার জন্য সে নিজের সন্তানকে নিয়ে সেপারেট থাকতো, কিন্তু আজ তার সন্তানই নেই। তার যখন অন্য জায়গায় ট্রান্সফার হয়, তখন সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু তার বাবা তাকে আটকানোর চেষ্টা করে। তার বাবা নিজেও একজন কপ, কিন্তু সে একটা কথাও শোনে না। সে বলে, আমার নিজেকে নিজে সামলানোর জন্য অন্য জায়গা পরিবর্তন করা দরকার। এরপর আমরা দেখি তার যেই শহরে পোস্টিং হয়েছে সেখানকার নিউজ হামেশাই টিভিতে দেখানো হয়, কারণ সেখানকার সরকার সেই শহরটাকে নেশামুক্ত শহর বানানোর চেষ্টা করছে। কিন্তু সেখানকার বাচ্চারা আরও বেশি নেশাপ্রবণ হয়ে পড়ছে। তারা নেশা করার জন্য অন্য অন্য জিনিসের ব্যবহার করছে, আর তারই সাথে তারা ড্রাগসও নিচ্ছে। তাই কিছু বাচ্চা আর তাদের পেরেন্টস খুব ভয় পেয়ে আছে, যার জন্য তারা রাস্তায় বসে আন্দোলনও করছে। এরপর আমরা দেখি জাসপ্রীত তার অফিসে গিয়ে তার বসকে রিপোর্ট করে। তার বস তাকে নূতন পোস্টিংয়ের জন্য কংগ্র্যাচুলেট করে। তারপর তাকে এই কেসটা সঁপে দেয়। এই কেসটা ছিল একটা বাচ্চার মিসিং কেস, কিন্তু কোনো বাচ্চার মিসিং কেস শুনে সে বলে, আমি এই কেসে জয়েন হতে পারবো না। কিন্তু তার বস বলে, তোমার কাছে কোনো অপশন নেই, এটা আমার অর্ডার। তোমার পাস্টের কেস হিস্ট্রি দেখে আমরা তোমাকে এই কেসটা ইনভলভ করেছি। আমরা জানি তোমার সাথে কি হয়েছে, কিন্তু এমন ঘটনা ভবিষ্যতে যাতে অন্য কোনো ফ্যামিলির সাথে না হয়, সেটা দেখাও তোমার রেসপন্সিবিলিটি। আফটার অল ইউ আর আ অফিসার। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে এই কেসটা দিয়ে দেওয়া হয়। যার পর জাসপ্রীত কলি ফ্যামিলির বাড়িতে পৌঁছায়, সেখানে তার সিনিয়র ডিআই হার্ডি অলরেডি তার জন্য ওয়েট করছে। মিস্টার অ্যান্ড মিসেস কলির বাচ্চা ইশপ্রীত কলি স্কুল থেকে ফেরার সময় হঠাৎই বাস থেকে নেমে যায়, কিন্তু সে এখনও বাড়ি পৌঁছায়নি। যার পর পুলিশরা জিজ্ঞাসাবাদ শুরু করে, যেখানে ইশপ্রীতের পেরেন্টস বলে, আমার বাচ্চা খুব ভালো ছিল, সে কোনো খারাপ কাজ করতো না, কিন্তু হঠাৎই সে বাস থেকে নেমে যায় আর গায়েব হয়ে যায়। এবার জাসপ্রীত ফ্যামিলি হিস্ট্রির বিষয়ে জিজ্ঞাসা করা শুরু করে, যেখানে আমরা এইটা জানতে পারি যে ইশপ্রীত অ্যাডপ্টেড। ইন্ডিয়া থেকে তার বাবা তাকে অ্যাডপ্ট করে ইউকেতে নিয়ে এসেছিল। তার সাথে আমরা এটাও জানতে পারি যে দিলজিৎ কলির ভাইও এখানেই থাকে, কিন্তু তার সাথে এদের সম্পর্ক অত ভালো নয়, কারণ বিজনেসে তার ভাই তাকে চিট করেছে। জাসপ্রীত জিজ্ঞাসা করে যে আপনাদের মধ্যে কখনো কি কোনো ঝগড়া হয়েছে যার এফেক্ট বাচ্চার উপর পড়েছে, কিন্তু দিলজিৎ বলে যে না, এমন কিছুই হয়নি, ঘরে সব কিছু ঠিকই ছিল। কিন্তু তার মা বলে যে না, এমন কিছু হয়েছে। তার আঙ্কেল যখন থেকে তাকে চড় মেরেছে তখন থেকে সে আপসেটই থাকতো। এবার জাসপ্রীত বলে, কি হয়েছিল ডিটেলসে বলুন। তখন তার মা বলে যে আসলে তাকে সিগারেট খেতে একদিন তার কাকা ডেকে ফেলেছিল, যার পর সে তাকে একটা চড় মারে আর তার ভিডিও ইনস্টাতে আপলোড করে দেয়, যার ফলে সে একটু ইনসাল্টেড ফিল করে। সাইডে দাঁড়িয়ে ছিল হার্দি, যে দিলজিতেরই ছোট ভাই। সে বলে, তেমন কিছুই হয়নি, আপনারা এইসব এখন কেন বলছেন? ইশপ্রীত মিসিং হয়েছে অনেকক্ষণ হয়ে গিয়েছে, আপনারা প্লিজ তাকে খুঁজুন। যেটা শুনে জাসপ্রীত বলে, এটা একটা প্রসিডিওর যেটা আমাদের করতে হবে। এরপর সব ইনফরমেশন নেওয়ার পর তারা হেডকোয়ার্টার্সে পৌঁছে যায়, যার পর তারা বাসের ভিতরের সিসিটিভি ফুটেজ চেক করে। সিসিটিভি ফুটেজ চেক করে তারা জানতে পারে যে ইশপ্রীত পার্কের কাছেই নেমে গিয়েছে। এরপর পুলিশের পুরো টিম সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করে।
তারা অনেক চেষ্টা করে প্রমাণ খোঁজার। পাশে একটি নদী ছিল, সেখানেও তারা সার্চ করে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। সেখানে ডিআই হার্ডি কিছু দেখতে পায়, কিন্তু কাউকে কিছু বলে না। পরের দিন সকালে ডিআই হার্ডি তার টিমকে বলে, তোমরা হয়তো হাঁপিয়ে উঠেছ। এই বলে সে একটা অফিসারকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। সেই পুলিশ অফিসারটা তাকে বড় ভাইয়ের মতন ভাবত। অন্যদিকে জাসপ্রীতকেও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, এই বলে যে কোনো ক্লু হাতে পেলে আমি সবার প্রথম তোমাকেই কল করব। পরের দিন সকালে এরা ইশপ্রীতের বডি হাতে পায়, যেটা একটা গাড়ির মধ্যে বসানো ছিল, কিন্তু তার বডির কন্ডিশন দেখে মনে হচ্ছিল যে সে জলে ডুবে মারা গিয়েছে। পোস্টমর্টমেও এইটা প্রমাণ হয়ে যায় যে সে জলে ডুবে মারা গিয়েছে, আর কেউ হয়তো তার গলা টিপে দিয়েছে। ইশপ্রীতের মা বাবা খুব কাঁদতে থাকে, আর অন্যদিকে ইশপ্রীতকে দেখে জাসপ্রীতেরও নিজের ছেলের কথা মনে পড়তে থাকে। সেও ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছিল। এদিকে ইশপ্রীতের ক্লাসমেটের থেকে জানা যায় পিয়ানো শেখার জন্য সে রোজ স্কুলের বাইরে যেত, কিন্তু কিছু সময় সে আর যায়নি। অন্যদিকে এটাও জানা যায় মিস্টার অ্যান্ড মিসেস কলির ম্যারিড লাইফ ঠিক নেই। দিলজিৎ কলি একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করছে। সে আর অন্য কেউ নয়, সে ইশপ্রীতের পিয়ানো টিচার। দিলজিৎ সবসময় চাইতো যে ইশপ্রীতের পিয়ানো টিচারের সাথে যেন তার সম্পর্ক ভালো থাকে। সে মিসেস কলিকে ডিভোর্স দিতে চাইতো, তাই মিসেস কলি সবসময় ভয়ে ভয়ে থাকতো। সে নিজের বাচ্চাকে খুব ভালোবাসতো। মিস্টার কলিও ইশপ্রীতকে ভালোবাসতো। বাচ্চার প্রতি মা বাবা দুজনের ভালোবাসাই অনেক ছিল, কিন্তু তবুও ইন্টারোগেশনের সময় এদের জিজ্ঞাসা করা হয় যে ইশপ্রীতের মার্ডারের দিন আপনারা কোথায় ছিলেন। দুজনেই নিজেদের জাস্টিফিকেশন দিয়ে দেয়, যেটা সত্যিও হয়। কিন্তু পরে পুলিশরা একটা ক্লু পায়। যেই গাড়িতে ইশপ্রীতের বডি পাওয়া গিয়েছিল সেইটা আসলে দিলজিতের ভাইয়ের, যেটা তার ছেলে চালাতো। সেই গাড়ির ভিতর সব রকম নেশার জিনিসই পাওয়া যায়, যেইগুলো দিলজিতের ভাইয়ের ছেলে নিত। এমনকি মার্ডারের দিন সে তার একটা বন্ধুর সাথে ওই দিকেই গিয়েছিল, যেটা জানার পর পুলিশ তাকে কাস্টাডিতে নেয়। কিন্তু সাকিব পুরোপুরি ডিনাই করে দেয়। এরপর যখন তাকে তার গাড়ি আর তার ফটো দেখানো হয়, তখন সে বলে, কেউ কি বাইরে গিয়ে একটু ঘুরতেও পারবে না? সাকিবের ইন্টারোগেশন করছিল ডিআই হার্ডি। সে সব প্রশ্নে ঘুরিয়ে ফিরিয়ে সাকিবকেই দোষী বানাচ্ছিল। যদিও এখনও প্রমাণ হয়নি মার্ডার কে করেছে, তবুও হার্ডি প্রত্যেকবার তাকেই পয়েন্ট আউট করছিল। যখন কিছু প্রমাণ হয় না, তখন লয়ার বলে, এর মোটিভটা কি? তুমি আগে এর মোটিভ খুঁজে আনো, তারপর একে সাসপেক্ট বলবে। কিন্তু তবুও তাকে পুলিশ কাস্টাডিতেই রাখা হয়। এরপর সাকিবের বাড়ির লোক আসে, অর্থাৎ দিলজিতের ভাই। সে সব কিছু মিটমাট করার জন্য আসে। সে বলে, আমার বাচ্চারা কখনোই তোমার বাচ্চার খারাপ চায়নি। আমাদের মধ্যে বিজনেস নিয়ে যতই ঝামেলা থাকুক না কেন, তবুও আমার সাকিব কখনোই তোমার ইশপ্রীতকে মারতে পারে না। কিন্তু দিলজিতের মাথা গরম ছিল, কারণ সব এভিডেন্স সাকিবকে দোষী প্রমাণ করছে। অন্যদিকে দিলজিতকে ব্যবসায় তার ভাই ঠকিয়েছিল, তাই গুরুদুয়ারার সামনেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কিছু পরে ফ্যামিলি হিস্ট্রি খুঁজতে খুঁজতে জাসপ্রীত ইশপ্রীতের নামে একটা 2 মিলিয়নের ইন্স্যুরেন্স পেয়ে যায়। এটা দেখে ফ্যামিলির সবাইকেই সাসপেক্ট ভাবা হয়। ইশপ্রীতের কাকার বিষয়ে খোঁজ নিলে দেখা যায় তার কাকাও প্রথমে খুব খারাপ নেশার জিনিসের ব্যবসা করত, যার ফলে সাসপেক্টের লিস্টে ইশপ্রীতের পুরো ফ্যামিলি চলে আসে। এরপর সেই দিন আসলেই কি হয়েছিল সেটা জানার জন্য জাসপ্রীত সাকিবের কাছে আসে, কিন্তু সাকিব তাকে বলে, আপনি তো একজন কপ, আপনি নিজেই খুঁজে নিন। এবার জাসপ্রীত তাকে তার মা বাবার অবস্থার কথা বললে সে সত্যি বলা শুরু করে। সে বলে, সেই দিন আমি আমার বন্ধুর সাথে ওখানে বসে একটু নেশা করছিলাম। তখনই ইশপ্রীত সেখানে আসে আর বলে, আমার কাছে একটা প্যাকেট আছে, তোমরা কি কেউ কিনবে? তখন আমার বন্ধু সেই প্যাকেটটা কিনতে চায়, কিন্তু তার কাছে $30 কম ছিল, তাই সে পুরো টাকা না নিয়ে প্যাকেট বিক্রি করতে চাইছিল না। এইটা দেখে আমি তাকে বলি, তুই পয়সা পাবি না, যা এখান থেকে চলে যা। কিন্তু সে আমাকে বলে, আমাকে পুরো পয়সা না দিলে আমি তোমার মাকে বলে দেব তোমরা এখানে বসে কি করছো। এই কথা শোনার পর আমার মাথা গরম হয়ে যায়। আমি ওর মাথা ধরে ওকে নদীতে ডুবিয়ে দিই। এরপর সে হাঁফাচ্ছিল দেখে তাকে আমি ছেড়ে দিই। সে নিজেও নেশার জিনিস বিক্রি করছিল, যেটা তাকে তার কাকা দিয়েছিল, আর সে বয়সেও আমার থেকে ছোট ছিল, তাই আমি শুধুমাত্র ওয়ার্নিং দিয়েই তাকে ছেড়ে দিই। এরপর সে হাঁফাতে হাঁফাতে সেখান থেকে চলে যায়। আমি যে বন্ধুটার সাথে ছিলাম তার সাথে আমার সম্পর্ক আছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমরা ইন্টিমেট হই।
পরে আমরা দুজন নদীতে স্নান করতে নামি। কিছুক্ষণ পর আমার পায়ে কিছু একটা লাগে, সেটা দেখার জন্য আমি যখন ডুব দিই তখন দেখি সেটা ইস্প্রিতের বডি। আমি খুব ভয় পেয়ে যাই, বুঝতে পারছিলাম না যে এবার আমার কি করা উচিত। তবুও আমি আমার বন্ধুকে ইস্প্রিতকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলি, কিন্তু সে রাজি হয় না। সে বলে আমার বাড়িতে কেউ জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আমার কাছে বাবার গাড়ি ছিল, যার চাবিটা জলেই হারিয়ে গিয়েছিল, তাই আমি ওকে গাড়িতে বসিয়ে ওখান থেকে পালিয়ে যাই। অন্যদিকে আমরা হার্ডিকে দেখি, যে মিসেস কলি অর্থাৎ নিজের বৌদির প্রতি অ্যাট্রাক্টেড ছিল, কিন্তু তার বৌদি তাকে একটুও পাত্তা দিত না আর সবসময় তাকে ঘর থেকে দূরে পাঠিয়ে দিত। অন্যদিকে পুলিশও এভিডেন্স পেয়ে যায় যে ইস্প্রিতের পিয়ানো টিচারের সঙ্গে মিস্টার কলির অ্যাফেয়ার চলছিল, তাই সন্দেহ তো তার উপরও যায়। জাসপ্রীত তাকেও ইন্টারোগেট করে, কিন্তু তেমন কিছুই জানতে পারে না। সে শুধু এইটাই বলছিল যে দিলজিৎ তার ম্যারেজে খুশি না, সে নিজের ওয়াইফের সাথে থাকতে চায় না, সে আমাকে ভালোবাসে আর আমার সাথেই থাকতে চায়। এরপর যখন দিলজিৎকে 2 মিলিয়ন ইন্স্যুরেন্সের কথা জিজ্ঞাসা করা হয়, তখন সে কাঁদতে কাঁদতে বলে আমি আমার ছেলেকে নিয়ে এমন কিছু ভাবতেও পারি না। এবার জাসপ্রীত বলে বিজনেসে তোমার অনেক লস হয়েছে, আর এই 2 মিলিয়ন টাকা দিয়ে তোমার বিজনেস দুবার দাঁড় করানো যাবে। আমার তো মনে হয় এতে যে কেউই লোভী হয়ে পড়তে পারে। আর বাচ্চাটাও তো তোমার নয়, তাকে তো তুমি অ্যাডপ্ট করেছিলে। কিন্তু এই কথা দিলজিৎ মানতে চায় না। এরপর দিন হার্ডি তার বৌদিকে মলেস্ট করছিল, আর ঠিক তখনই তার ভাই অর্থাৎ দিলজিৎ সেখানে চলে আসে আর একটা বাসন দিয়ে পিটিয়ে নিজের ভাইকে মেরে ফেলে। পরদিন মিস্টার অ্যান্ড মিসেস কলিকে পুলিশ স্টেশনে ডাকা হয়। এবার মিসেস কলিকে জিজ্ঞাসা করা হয় যে আপনার হাজব্যান্ড কি আপনার সাথে কখনো ভায়োলেন্স করেছে? তখন মিসেস কলি বলে যে হ্যাঁ, অনেকবার, কিন্তু যখন থেকে বিজনেস খারাপ হয়েছে আর ওর মা মারা গিয়েছে তখন থেকে আমার উপর ভায়োলেন্স আরও বেড়ে গিয়েছে। আর এই ছেলেটা ওর নিজের ভাই নয়, এই ছেলেটা ওদেরই শহরের ছেলে। যখন ও 5 বছরের ছিল তখন থেকেই ও আমাদের সাথে থাকে। সে এতটা খারাপ হয়ে যাবে আমি কখনো স্বপ্নে ভাবিনি। অন্যদিকে আমরা দেখি ডিআই হার্ডি সাকিবের বন্ধুকে তার বাড়ি থেকে তুলে আনে। জঙ্গলে নিয়ে আসার পর তাকে ইন্টারোগেশন করে। পুলিশ এবার তাকে চাপ দেয় এই বলে যে তুই সব সত্যি স্বীকার কর যে সাকিবই এইসব করেছে। এরপর আমরা জ্যাসকে দেখি, সে পুরো পুলিশ ফোর্স নিয়ে জঙ্গলে চলে এসেছে। এবার আমরা দেখি ডিআই হার্ডির বোনও নেশাগ্রস্ত হয়ে পড়েছে, যাকে মাল সাপ্লাই করত সাকিব। তাই সে যখন সুযোগ পায় সে প্রথম দিন থেকে সাকিবকে ফাঁসানোর চেষ্টা করে। সে একজন অনেস্ট পুলিশ অফিসার, আর এই সত্যিটা যখন সবার সামনে চলে আসে তখন সে আর কাউকে মুখ দেখাতে পারে না, তাই সে সুইসাইড করে নেয়। কিন্তু সাকিবও মার্ডারার নয়, কিছু তো মিস হয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখি যেখান থেকে ইস্প্রিতের বডি পাওয়া গিয়েছিল সেখানে দুজনের ডিএনএ স্যাম্পল পাওয়া যায়। একটা তো ছিল সাকিবের, যে প্রথমেই ইস্প্রিতকে জলে ডুবিয়েছিল, আর অন্যটা ছিল একটা মেয়ের, যার উপর কখনোই সন্দেহ যাবে না এমন একজনের সাথে ডিএনএ স্যাম্পল টেস্ট করানোর কথা বলে জ্যাজ। আর সেই ডিএনএ 100% ম্যাচও হয়ে যায়। তখনই আমরা দেখি মিসেস কলি দেশ ছেড়ে চলে যাচ্ছে, আর তাকে এয়ারপোর্ট থেকে ধরে নেয় জ্যাজ। এরপর আসে কনফেশনের টাইম। সে বলে যখন থেকে আমার দিলজিতের সাথে বিয়ে হয়েছে তখন থেকেই আমার জীবন নরক হয়ে গিয়েছে। ইন্ডিয়া থেকে ইউকেতে এনে সে আমাকে নিজের আর নিজের মায়ের চাকর করে রেখেছিল। এরপর একটা বাচ্চা অ্যাডপ্ট করে, যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল। শুধুমাত্র সে আর তার মা চেয়েছিল বলে আমাকে বাচ্চা অ্যাডপ্ট করতে হয়। প্রথমে তার বুড়ি মাকে দেখো, তারপর সেই ছোট বাচ্চাটাকে, তারপরেই জানোয়ারটাকে। সে তো কোনোদিনই আমাকে ভালোবাসেনি, সে ভালোবাসতো ওই পিয়ানো টিচারটাকে। আর আমি যে ওই 6 বছরের বাচ্চাটার কথা বলছিলাম, সে যখন একটু বড় হয় সে আমাকে বৌদি বৌদি বলে আমার আশেপাশে ঘোরা শুরু করে। তখন আমি ভাবি যে কেউ তো আমাকে অ্যাটেনশন দিচ্ছে, কিন্তু ওই যে ছেলেদের প্রবলেম, এরা নিজেদের লাইন ভুলে যায়। সে চাইতো আমি তার সাথে শুই, যেটাতে আমার আপত্তি ছিল। আমি শুধু চাইতাম সে আমার কথা শুনে চলুক। এরপর দিলজিৎকে কষ্ট দেওয়ার জন্য আমি একটা প্ল্যান বানাই। আমি তাকে বলি যে সে যা চায় আমি তাকে দেব, কিন্তু পরিবর্তে তাকে ইস্প্রিতকে মারতে হবে। যখন সাকিব ইস্প্রিতকে একবার জলে ডুবিয়ে ছেড়ে দেয় তখন ইস্প্রিতের সাথে দেখা হয় হার্ডির। তারপর হার্ডি সুযোগ বুঝে তাকে জলে ডুবিয়ে মেরে দেয়।
এরপর হার্ডির গিল্টি ফিল হতে থাকে। সে আমাকে বলে তুমি আমার সাথে পালিয়ে চলো, কিন্তু আমি তাকে বারণ করে দিই আর তাকে বলি যে সে যেন আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। কিন্তু সে যখন রাজি হয় না তখন আমি নাটক করা শুরু করি যে সে আমাকে রেপ করার চেষ্টা করছে। আর তখন দিলজিৎ এইসব কিছু দেখে ফেলে আর রাগের মাথায় তাকে মেরে দেয়। আমি জানতাম দিলজিৎ শর্ট টেম্পার্ড, তাই আমি তাকে দিয়েই হার্ডিকে মারিয়ে দিয়েছি। এবার জ্যাজ রেগে যায়। সে বলে হার্ডি আর ইশপ্রিত দুজনেই বাচ্চা ছিল, তোমার যদি এতই রাগ ছিল তাহলে সেটা তুমি দিলজিতের উপরই দেখাতে পারতে। এবার মিসেস কলি বলে আপনি বুঝলেন না, আমি ওর উপরই বদলা নিয়েছি, কারণ দিলজিৎ ইশপ্রিতকে খুব ভালোবাসতো। আমার প্রাপ্য ভালোবাসাটা যদি ও আমাকে দিত তাহলে আজ এমন কিছুই হতো না। এই কনফেশনের পর তাকে কাস্টাডিতে নিয়ে নেওয়া হয়। এরপর জ্যাজ দিলজিতের কাছে যায়। তখন দিলজিৎ বলে শর্ট টেম্পার্ড হয়ে আমি যদি ওকেই মেরে দিতাম তাহলেই ভালো হতো। সে একটা বাজা, সে কখনোই বাচ্চা জন্ম দিতে পারবে না। আর এই কথা শোনার পর জ্যাজ তাকে একটা চড় মারে। এরপর সিন চলে যায় জ্যাজের কাছে আর আমরা দেখি সে ধীরে ধীরে তার বাচ্চার ট্রমা থেকে বেরিয়ে আসছে। আর এখানেই এই মুভির এক্সপ্লেনেশন শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, মুভি স্টোরিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।